আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা আপনাদের সামনে বলেনি। কেউ এই বিষয়ে যদি বলতো বা বলে থাকতো তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক যে চাকরিটা আছে এই চাকরি সম্পর্কে আপনাদের যে ধরনের ধারণা বা ভুল ধারণা আপনাদের মনের মধ্যে বা মনের মণিকোঠায় বাসা বেঁধে আছে সেইগুলো হয়তো বা থাকতো না। আমি আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সো প্লিজ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মনে যত প্রশ্ন আছে, যা আছে সব সংশয় কেটে যাবে এই ভিডিওটা দেখার পরে। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিও। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওতে লাইক করবেন। লাইক না করলে পরবর্তী ভিডিও বানানোর আসলে কোনো উৎসাহ থাকে না। তো যাই হোক, প্রথমে যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে চাকরি নিয়ে আজকে যত কথা আপনাদের ভিতরে মনের ভিতরে আছে সেই সমস্ত কথার আজকে অবসান আমি ইনশাল্লাহ ঘটাবো আমার এই ভিডিওর মাধ্যমে। খুব ছোট করে ভিডিও বানানোর চেষ্টা করব। আমি আবারও করজোরে রিকোয়েস্ট করেছি, প্লিজ না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আপনাকে বুঝতে হবে যে অসামরিক কি। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক যে শব্দটা আছে এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে আপনি সামরিক বাহিনীতে কর্মরত, আপনার যুদ্ধের যে প্রশিক্ষণ বা আপনার যে রণপ্রশিক্ষণ এবং সেই সঙ্গে আপনার যে খাকি পোশাক, অর্থাৎ সেনাবাহিনীর সৈনিকের যে পোশাক, তাছাড়া যে সেনাবাহিনীর যে অস্ত্র থাকে এই অস্ত্র ব্যতীত আপনি সেনাবাহিনী থেকে আপনি রেশন পান, চিকিৎসা পান, বেতন ভাতা পান, সমস্ত সুযোগ সুবিধা পান, অথচ শুধুমাত্র আপনার রণকৌশল বা প্রশিক্ষণ, আপনার অস্ত্র এবং খাকি পোশাক নেই। তাহলে আপনি অসামরিকের ভিতরে পড়বেন। অসামরিক বলতে শুধুমাত্র আপনি ডিফেন্সে যদি কর্মরত থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অসামরিক বা আপনাকে অসামরিক কর্মচারী বা কর্মকর্তা বলে বিবেচনা করা হবে। তবে হ্যাঁ, অন্যান্য প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদেরকে অসামরিক বলে না, তাদেরকে বলবে বেসামরিক। বেসামরিক এবং অসামরিক, বেসামরিক হচ্ছে আপনি কোনো বাহিনীতে না, কিন্তু আপনি সরকারি কর্মচারী বা সরকারি চাকরি করেন, অন্য অন্য ডিফেন্সে বাদে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করেন, সেক্ষেত্রে আপনি বেসামরিক কর্মচারী। অসামরিক কর্মচারী বলতে আমরা বোঝাই যে সামরিক বাহিনী থেকে, সোজা কথায় বলতে গেলে সামরিক বাহিনী থেকে আপনি বেতন, রেশন এবং সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন, অথচ আপনি প্রফেশনাল কোনো যোদ্ধা না, আপনার কোনো রণকৌশল নেই, আপনার পোশাক নেই এবং সেই সঙ্গে আপনার যুদ্ধের কোনো অস্ত্র নেই। তাহলেই আপনাকে অসামরিক ব্যক্তি বলে ধরে নেওয়া হয়। এই চাকরিতে আসার পরে বা এই চাকরিতে আসার আগে আপনাদের ভিতরে সব থেকে বেশি অনেকেই যে প্রশ্নগুলো করেন, আচ্ছা তুমি যে চাকরিটা করছো এটা কি সরকারি চাকরি কিনা, এটাতে বেতন কেমন, ছুটি কেমন, রেশন আছে কিনা, বাসস্থান আছে কিনা এবং সেই সঙ্গে এই চাকরির ভবিষ্যতে পেনশন আছে কিনা, বা চাকরির সময়, চাকরি শেষের পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোমাকে দেবে কিনা এবং সেই সঙ্গে প্রতি মাসে যে স্যালারির মতো একটা পেনশন আসে এইটা পাওয়া যাবে কিনা, এই প্রশ্ন কিন্তু আমাদের আশেপাশে অনেকেই করেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যারা কর্মরত আছেন, সামরিক এবং অসামরিক, সামরিক ব্যক্তিবর্গ আমি দেখেছি যে অসামরিকের চাকরির ক্ষেত্রে আপনাদের অনেক ভুল ধারণা আছে। আপনারা অনেকেই ভাবেন এই চাকরিগুলো হয়তোবা মাস্টার রোলে হয়ে থাকে, মোটেও না। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে যারা চাকরি করেন তাদের কিনা সিএস নাম্বার আছে, অর্থাৎ সিভিল সার্ভিস সিএস নাম্বার যেটা আমরা বলি, এই সিএস নাম্বার যাদের আছে তাদের চাকরি কিন্তু 100% সরকারি। অর্থাৎ সরকারি কর্মচারী হিসেবে আপনি তখন একজন ব্যক্তিকে নিশ্চিত করতে পারেন যখন আপনি তার আইডি কার্ডে বা তার নামের পাশে সিএস নাম্বার দেখবেন। এই সিএস নাম্বারটা খুবই জরুরি। যদি কোনো ব্যক্তির আইডি কার্ডে বা নামের পাশে সিএস নাম্বার থাকে তাহলে ধরে নেবেন এটা 100% সরকারি চাকরি বা সরকারি কর্মচারী সে, অর্থাৎ আর যদি এর নামের পাশে কোনো সিএস নাম্বার না থাকে তাহলে ধরে নেবেন এটা হচ্ছে মাস্টার রোলের চাকরি।
অথবা অস্থায়ী চাকরি। সিএস নাম্বার যাদের আছেন তারা অবশ্যই সরকারের যে পে স্কেল দেয়া আছে 2015 সালের লাস্ট যে পে স্কেল সরকার ঘোষণা করেছিলেন, সেই পে স্কেল অনুযায়ী কিন্তু আপনি স্যালারি পাবেন, বাসা ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, টিফিন ভাতা পাবেন, যৌথ ভাতা পাবেন। সেই সঙ্গে আপনার বাচ্চার শিক্ষার যে আপনি যে বাচ্চা স্কুলে লেখাপড়া করাবেন শিক্ষা ভাতা পাবেন, একটা হলে একটা, দুইটা হলে দুইটা। রেশন পাবেন 5 জনের, এবং সেই সঙ্গে আপনি এবং আপনার ফ্যামিলি সহ বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মিলিত সামরিক হাসপাতাল আছে সিএমএইচ, সেইখানে চিকিৎসার ব্যবস্থা আছে। আপনাকে অবশ্যই সিএস নাম্বার ধারী হতে হবে। সিএস নাম্বার ধারী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এইখানে চিকিৎসা পাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এইখানে কি সবাই চিকিৎসা পায় কিনা, অর্থাৎ সবার যদি সিএস নম্বর থাকে সবাই কি আপনার ফ্যামিলিগত চিকিৎসা পাবে কিনা। এটা 100% ভুল। এটার মধ্যে আবার ক্যাটাগরি আছে। আপনি যদি চতুর্থ শ্রেণীর কর্মচারী হন, 19 এবং 20তম গ্রেডে যদি আপনি চাকরি করেন বা ওই গ্রেডের বেসিক অনুযায়ী যদি আপনি চাকরি করেন, তাহলে আপনি এখানে ফ্যামিলি চিকিৎসা পাবেন না। এখানে শুধুমাত্র আপনি আপনার নিজের চিকিৎসাটা পাবেন, অর্থাৎ আপনি ছাড়া আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি, এখন তো ভিতরে মানে সিএমএইচ এ দেখানোর মতো কোনো সিস্টেম নেই, তবে আগে আউটডোরে একটা সেবা প্রদান করা হতো, সেটা কিন্তু বর্তমানে করা হচ্ছে না। অর্থাৎ আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে অবশ্যই বাহিরের কোনো হাসপাতালে দেখাতে হবে আপনার নিজ খরচে। তো এইটা আমার মনে হয় যে সরকার একটু বৈষম্য করে দিয়েছে, কারণ একই জায়গায় চাকরি করেন অনেকেই চিকিৎসা পায়, অনেকেই পায় না। টেকনিক্যাল ট্রেড যাদের আছে তারা অবশ্যই ফ্যামিলির চিকিৎসা পায়, অর্থাৎ যাদের তৃতীয় শ্রেণীর চাকরি তারা অবশ্যই পায়, কিন্তু যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তারা ফ্যামিলি চিকিৎসা পাবেন না, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এই চাকরিতে ছুটি কিরকম? এই চাকরিতে ছুটি হচ্ছে বছরে 53 দিন। আপনার পিলিপ ছুটি অর্থাৎ অর্জিত যে ছুটি সেটা 33 দিন, এবং স্লিপ ছুটি যেটাকে আমরা নৈমিত্তিক ছুটিও বলে থাকি বাংলায়, সেটা পাবেন 20 দিন। তাছাড়াও এরপরে রয়েছে কোয়ার্টার বা বাসস্থান। বাসস্থান কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি কিছু কিছু ট্রেড আছে যারা 100% বাসা পাবেন। তবে এখন আগে যেরকম ফ্রি বাসায় থাকা যাইতো, ফ্রি কোয়ার্টার সরকার আপনাকে প্রোভাইড করতেন, বাট এখন যদি আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যে কোনো কোয়ার্টারে থাকতে যান আপনার মূল বেতনের সমপরিমাণে যেই বাসা ভাড়াটা সরকার আপনাকে প্রদান করে থাকে, অর্থাৎ বেসিকের 60%, আপনার বেসিক যদি 8,250 টাকা হয়ে থাকে, অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি 60% বাসা ভাড়া, 5,000 টাকা বাসা ভাড়া আপনাকে সরকার দেয় প্রথমত। তো আপনি যদি এই রকম অবস্থায় আপনার ফ্যামিলি নিয়ে সেনানিবাসের মধ্যে যে কোয়ার্টার গুলো আছে সেইখানে আপনি ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই 5,000 টাকা সরকারকে আপনি বাসা ভাড়া দিয়ে আপনি ভেতরে থাকতে পারবেন। সবাই থাকতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ বিভিন্ন ইউনিটে সিভিলিয়ানের সংখ্যা অনেক, কিন্তু বাসস্থানের সংখ্যা সেই তুলনামূলক অনেক কম। এই ক্ষেত্রে দেখা যায় যে টার্ন ওয়াইজ একটা সিরিয়াল বাই সিরিয়াল আসলে বাসা পাওয়া যাবে। 1 বছর বা 2 বছর মেয়াদে হয়তো বা আপনি বাসা পেতে পারেন। 2 বছর পরে আপনি আবার বাসা থেকে নেমে বাইরে বাসা ভাড়া করে থাকবেন। আপনার পরবর্তী সিরিয়ালে যেই ব্যক্তি আছে সে আবার আপনার ওই বাসায় উঠবে, এরকমটা হতে পারে। তবে 100% সবাই একসাথে বাসা পাবেন বিষয়টা এরকম না। বাসা আছে, ইউনিট কর্তৃপক্ষ যদি চায় তাহলে অবশ্যই আপনাকে সরকারি বাসা যে বা সরকারি যে কোয়ার্টার যেটা আছে সেটাতে আপনাকে রাখতে পারে। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়ে আপনাদেরকে আমি একটা ছোটখাটো ধারণা দিয়ে দিলাম। তবে চেষ্টা করবেন যারা তাদের একটু শিক্ষাগত যোগ্যতা ভালো আছেন বা তারা একটু শিক্ষিত, রেজাল্ট ভালো করেছেন, তারা চেষ্টা করবেন যে তৃতীয় শ্রেণীর কোনো চাকরি নেওয়ার। চতুর্থ শ্রেণীর যেরকম চাকরি নেন তাহলে আপনার কপালে যেটা শেষ পর্যন্ত জুটবে, অবাঞ্ছিত অবহেলা সরকারের কর্তৃক আপনি অনেক সময় অনেক প্রেশার আপনাকে দিতে পারে সরকার, অনেক প্রেশার ক্রিয়েট করার যদি সক্ষমতা আপনার থাকে তাহলে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারেন। তাছাড়া যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে এবং ভালো যদি কোনো সুযোগ থাকে তাহলে চেষ্টা করবেন অবশ্যই তৃতীয় শ্রেণীর কোনো চাকরি নেওয়ার। তো যাই হোক, এই ছিল অসামরিক নিয়ে আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন মনের মধ্যে, সেই প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও বানালাম, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। সেই সঙ্গে আগামী ভিডিওতে আমি এই অসামরিকের ট্রেড অনুযায়ী অর্থাৎ কোন ট্রেডের কি কাজ এই সমস্ত বিষয় নিয়ে আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।